মাধ্যমিকের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়, 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। দেখো, এবছর 2026-এ তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে এই অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকেও কিন্তু হাই চান্স রয়েছে প্রশ্ন আসার। সেটা বড় হতে পারে, 4 নম্বর হতে পারে বা 8 নম্বর হতে পারে। ঠিক আছে, তো প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে প্রবল। তো এই অধ্যায়টা তোমাদের এখন অবধি যাদের শেষ হয়নি বা যাদের এখনো রিভিশন হয়নি তাদের জন্য আজকের এই ভিডিও। তোমাদের ষষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। বিষয়বস্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝে দেখে নাও। তোমাদের এটুকু বলতে পারি, বিষয়বস্তুটা ভালোভাবে বুঝতে পারলে এবং যে যে পয়েন্টগুলো বলে দেবো সেই পয়েন্টগুলো যদি একটু মনে রাখো, অবশ্যই এই অধ্যায় থেকে যা প্রশ্ন আসুক সমস্ত প্রশ্ন নিজের ভাষায় লিখতে পারবে। যদি কোনো আনকমন প্রশ্ন পড়ে সেটাও তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে। আর ভিডিওর শেষে এই অধ্যায় থেকে এমন দুটো প্রশ্ন বলে দেবো যে দুটো প্রশ্ন তোমাদের অবশ্যই পড়তে হচ্ছে। কেন পড়তে হচ্ছে? এই দুটো প্রশ্ন পড়া থাকলে অবশ্যই তোমাদের এই অধ্যায়ের 85% কমপ্লিট হয়ে যাবে। কেন কমপ্লিট হবে? এই দুটো প্রশ্নের মধ্যে যে উত্তর আছে সেই উত্তরটাই হচ্ছে এই অধ্যায়ের বিষয়। এই দুটো প্রশ্ন জানতে গেলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আর দুটো প্রশ্ন অবশ্যই করতে হবে, ঠিক আছে? অবশ্যই এই দুটো প্রশ্ন করতে হবে। যখন প্রশ্ন দুটো পড়বে, যখন উত্তরটা করবে, তখন তোমরা বুঝতে পারবে তোমরা কোন দিক থেকে, কোন বিভাগ থেকে, কোন প্রশ্নগুলো থেকে তোমরা লাভ পাবে। প্রথমেই বলে রাখি যে এই দুটো প্রশ্ন করলে অবশ্যই 2 নম্বরের প্রশ্নগুলোতে ভালো লাভ পাবে এবং শর্ট প্রশ্নে। ঠিক আছে, এই দুটো প্রশ্ন দেখবে। তার আগে বিষয়বস্তুটা চলো একটু ভালো করে দেখে নেওয়া যাক। তার আগে ভিডিওটি এখনও যারা লাইক করোনি তারা লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নিজেদের মতামত অবশ্যই কমেন্টে এসে জানিও। চলো আজকের বিষয়বস্তু দেখে নেওয়া যাক। ভারতের জাতীয় সংগ্রামের ইতিহাসে 20 শতকের প্রথমার্ধ ছিল খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ ছিল দেখো, কারণ এই সময় পর্বে বা এই সময়ে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অহিংসা অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয়েছিল। দেখো, তাহলে এখান থেকে আমরা একটা শর্ট প্রশ্ন পেলাম যে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয়েছিল। এবার দেখো, এইরূপ জাতীয় আন্দোলনে কৃষক, শ্রমিক ও বামপন্থীদের অংশগ্রহণ আন্দোলনকে আরো সংহতি দান করেছিল। এই যে ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ, আইন অমান্য আন্দোলন, এই সমস্ত আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি কৃষক সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায় এবং বামপন্থী যারা বামপন্থী যে সমস্ত লোকেরা ছিল সেই সমস্ত মানুষেরা কিন্তু যোগদান করেছিল এবং এই সমস্ত জাতীয় আন্দোলনকে আরো জোরদার করে তুলেছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষক শ্রেণী জাতীয়তাবাদী নেতাদের কাছে ছিল অপাঙ্ক্তেয়। সেই সময় মতিহারি জেলা ছাড়া অন্য কোথাও কৃষক আন্দোলন সংগঠিত হয়নি। অর্থাৎ প্রথম দিকে কৃষক আন্দোলনগুলো কিন্তু সেরকম জোরদার ছিল না। কংগ্রেসের কেন জোরদার ছিল না? দেখো, কংগ্রেসের জমিদার ঘেঁষা নীতি এর কারণ বলে মনে হয়। কংগ্রেস প্রথম দিক থেকে অনেকটাই জমিদার ঘেঁষা ছিল। জমিদার যা কিছু বলতো সেরকমই জমিদারের কোনো অবিচারের কোনো তারা প্রোটেস্ট করতো না, এরকম ব্যাপার ছিল। ঠিক আছে, তো এই নীতি ছিল এই কৃষকদেরকে দূরে রাখার অন্যতম একটি কারণ। প্রথম বিশ্বযুদ্ধ মনে রাখবে, প্রথম বিশ্বযুদ্ধ 1914 খ্রিস্টাব্দ থেকে 1918-তে হয়েছিল। অর্থাৎ 1914-তে শুরু, 1918-তে শেষ হয়েছিল। ঠিক আছে, এটা একটু মনে রেখো। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কৃষক আন্দোলনগুলি কংগ্রেস ও স্থানীয় নেতৃত্বে পরিচালিত হয়েছিল। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর কৃষক আন্দোলনগুলো, যে সমস্ত কৃষক আন্দোলন হয়েছিল সেই সমস্ত কৃষক আন্দোলনগুলি কংগ্রেস এবং স্থানীয় যে সমস্ত নেতৃত্ব ছিল তাদের দ্বারাই পরিচালিত হয়েছিল। আবার এই সময় রাশিয়ার ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার হেতু বা প্রতিষ্ঠার মাধ্যমে ভারতে কমিউনিস্ট তৎপরতা, কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী চেতনার বিকাশ ঘটেছিল। অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনের পর্বে বা সেই সময়ে কৃষক আন্দোলনের জোয়ার এসেছিল। তাহলে যদি প্রশ্ন আসে কৃষক আন্দোলন কখন জোরদার হয়েছিল, তাহলে বলবে যে অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলনের সময়। ঠিক আছে, এবার দেখো, এই পর্বে মালাবারের মোপলা বিদ্রোহ, এই বিদ্রোহ এইগুলো একটু ভালোভাবে দেখে রাখো।
মালাবারের মোকলা বিদ্রোহ, যুক্ত প্রদেশ অর্থাৎ উত্তরপ্রদেশের একা আন্দোলন, তারপর গুজরাটের বারদৌলি সত্যাগ্রহ, বিহারের বখস্ত আন্দোলন, বাংলার মেদিনীপুর স্বতঃস্ফূর্ত কৃষক আন্দোলন শুরু হয়েছিল এই সময়ে। এবার দেখো আস্তে আস্তে কিন্তু কৃষকরাও জেগে উঠছে না, যে মানে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাদের অপেক্ষায় থাকলে হবে না, আমাদেরকে নিজেকেই উঠতে হবে এবং নিজেদেরকে প্রোটেস্ট করতে হবে বা বিদ্রোহ আন্দোলন যাই হোক করতে হবে, ঠিক আছে, নিজেদের বেঁচে থাকার জন্য করতেই হবে। এরপর থেকে কিন্তু এই সমস্ত আন্দোলন অর্থাৎ বারদৌলি সত্যাগ্রহ, তারপর যুক্ত প্রদেশের এক আন্দোলন বা উত্তরপ্রদেশের একা আন্দোলন, ঠিক আছে, বিহারের বখস্ত আন্দোলন, এইগুলো কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছিল এবং সেখানে কৃষকদের সংখ্যা ক্রমশ বাড়ছিল, অর্থাৎ কৃষকরা প্রচুর পরিমাণে এই সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করছিলেন। তারপর দেখো ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন পর্বেও কিন্তু কৃষক শ্রেণীর অভূতপূর্ব সাড়া দিয়েছিল, মানে কৃষকরাও কিন্তু ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেছিল প্রচুর পরিমাণে। এর ফলে কি হয়েছিল দেখো, এর ফলে হয়েছিল আসাম, বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ব্যাপক কৃষক আন্দোলন শুরু হয়েছিল, ঠিক আছে। এরপর এই গেল তোমাদের প্রথম কৃষকদের যে অবদান বা কৃষকদের আন্দোলন সেই সম্পর্কে। এবার এসো শ্রমিকদের। দেখো জাতীয় কংগ্রেস প্রথম দিকে শ্রমিক শ্রেণীর স্বার্থে আন্দোলন করার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত ছিল। জাতীয় কংগ্রেস প্রথম দিকে শ্রমিকদের পক্ষে ছিল না, বা শ্রমিকদের সাথে যে একটা আন্দোলন করবে সেই বিষয়কে নিয়ে তারা অতটাও মানে শিওর ছিল না বা অতটা সিরিয়াস ছিল না, ঠিক আছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে প্রথমে জাতীয় আন্দোলনের সাথে শ্রমিকদের যুক্ত করার প্রয়াস লক্ষ্য করা যায়। 1917 সালে রাশিয়ার বলশেভিক বিপ্লবের সাফল্য সারা বিশ্বের শ্রমিক শ্রেণীকে নতুন করে বাঁচার রসদ যোগায়। তাহলে রাশিয়ায় বলশেভিক বিপ্লব কবে হয়েছিল বা কবে সাফল্য লাভ করেছিল? 1917 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এই পয়েন্টগুলো একটু মনে রাখবে। বেশ, এই যে বলশেভিক বিপ্লবের সাফল্য সারা বিশ্বে, শুধুমাত্র ভারতবর্ষ না, সারা বিশ্বের শ্রমিক শ্রেণীকে একটা বাঁচার রসদ এনে দেয়, ঠিক আছে। তারপর দেখো এইরূপ অবস্থায় কংগ্রেস নেতৃত্বাধীন সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস আত্মপ্রকাশ করে। কবে আত্মপ্রকাশ করে? 1920 খ্রিস্টাব্দে আত্মপ্রকাশ করে। ফলে অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন অনেকটাই সাড়া জাগিয়েছিল। তবে অসহযোগ আন্দোলন প্রত্যাহার হলে শ্রমিক আন্দোলনের শক্তি হ্রাস পায়। আবার 1927 খ্রিস্টাব্দ থেকে শ্রমিক আন্দোলনের নতুন গতি আসে, কারণ এই সময় শ্রমিক ও কৃষকদের স্বার্থে গঠিত হয় ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি। শুধুমাত্র শ্রমিকদের ক্ষেত্রেই নয়, কৃষকদের স্বার্থর কথা ভেবেই এই ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি গঠন করা হয়েছিল। তবে আইন অমান্য আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর কোনো সক্রিয় ভূমিকা বা কার্যকরী আন্দোলন সংগঠিত করতে পারেনি। যেমন কৃষকরা যেমন প্রচুর সংখ্যক যৌথভাবে অনেক আন্দোলন করেছে, অনেক প্রোটেস্ট করেছে বলতেই পারো, ঠিক আছে, এটা কিন্তু সত্যি কৃষকরা করেছিল, কিন্তু শ্রমিকরা সেরকম ভাবে কিন্তু করতে পারেনি। আমরা এই অধ্যায়ে যখন প্রশ্নগুলো পড়বো, শ্রমিকদের সম্পর্কে খুব কম প্রশ্নই রয়েছে, কৃষকদের এবং বামপন্থী আন্দোলন সম্পর্কেই কিন্তু একটু বেশি প্রশ্ন রয়েছে। তোমরা যখন পড়বে তখন বুঝতে পারবে, ঠিক আছে। তারপর 1920 খ্রিস্টাব্দে রাশিয়ায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার হাত ধরে ভারতের নানান কমিউনিস্ট গোষ্ঠী গড়ে ওঠে। সেগুলি সম্মিলিত রূপ হিসাবে 1925 খ্রিস্টাব্দে ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। তাহলে ভারতে কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? 1925 খ্রিস্টাব্দে। অবশ্যই এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে, আর এই সালগুলো কিন্তু মনে রাখবে কবে কি হয়েছিল। ভারতে কমিউনিস্ট আন্দোলনের প্রতীকৃৎ কে ছিলেন? এম.এন. রায়। এখান থেকেও শর্ট প্রশ্ন তোমরা পেলে আর আসতেও পারে, ঠিক আছে। তাহলে ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রতীকৃৎ কে ছিলেন? এম.এন. রায়। উপনিবেশ বিরোধী আন্দোলনে কমিউনিস্টরা এবং ভারতের অন্যান্য বামপন্থী দলগুলির বিভিন্ন সময়ে বিভিন্ন বিচিত্র ভূমিকা পালন করেছিলেন। মানে কমিউনিস্ট যে সমস্ত বামপন্থী দল ছিল, ছোট ছোট যে সমস্ত ভারতের নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল বামপন্থী দল, সেই সমস্ত বামপন্থী দলরা বা দলের প্রার্থীরা বা সমর্থকরা যাই বলবে, তারাও কিন্তু ভারতের বিভিন্ন বিচিত্র আন্দোলন করেছিল এবং সেই আন্দোলন
অনেকটাই সাফল্য লাভ করেছিল বলতেই পারো। ঠিক আছে, এই গেল তোমাদের এই যে ষষ্ঠ অধ্যায়ের সম্পূর্ণ সংক্ষেপে বিষয়বস্তু। ঠিক আছে, এই বিষয়বস্তুটা একবার কি দুবার তোমরা একটু রিপিট করবে, একটু ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, বাস, আর কিছু না। মুখস্থ তো করার কোনো ব্যাপারই নেই, এটা তোমরা শুধু 2 থেকে 3 বার বা 1-2 বার দেখলেই হলো। কি বন্ধুরা, আশা করছি বিষয়বস্তুটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, আর এটুকুও বুঝতে পেরেছো যে ষষ্ঠ অধ্যায়ে কি কি পড়তে হবে, কি কি বিষয় রয়েছে, কোন কোন কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলনগুলো আমাদেরকে পড়তে হবে। এবার আসি আজকের শেষ বিষয়, যে বিষয়টা তোমাদের প্রথমেই বলেছিলাম যে 2টি প্রশ্ন বলে দেবো বলেছিলাম, সেই 2টি প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে 20 শতকের ভারতের কৃষক আন্দোলনগুলি সম্পর্কে যা জানো লেখো। প্রশ্নটা শুনতে খুবই ছোট মনে হচ্ছে, কিন্তু আসলেই ছোট নয়। এই প্রশ্নটার উত্তর কিন্তু একটু বড় হবে, কারণ এই প্রশ্নটা তোমাদের 20 শতকে যা যা কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল সমস্তটাই কিন্তু লিখতে হবে এবং বর্ণনা সহকারে লিখতে হবে। সেহেতু এই প্রশ্নটা তোমাদের করা থাকলে, এক হচ্ছে 2 নম্বর প্রশ্নে যা যা কৃষক আন্দোলন সম্পর্কে লিখতে বলুক তোমরা পারবে, এবং বড় প্রশ্ন তো পারবেই, তাছাড়াও এমসিকিউ এসএকিউ প্রশ্ন এলেও পারবে। আর দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের অবদান আলোচনা করো বা বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু করতে হবে। তাহলে কৃষক গেল, বামপন্থীদেরও অবদান তোমরা পড়ে রাখলে। এই 2টো প্রশ্ন পড়া থাকলে তোমাদের যে প্রশ্নই আসুক না কেন অবশ্যই করতে পারবে। আর তা বলে যে এই 2টো প্রশ্ন পড়েই যে পরীক্ষা দিতে চলে গেলাম তা নয়। তোমরা যা যা প্রশ্ন করে রেখেছো বা স্কুল বা টিচাররা, টিউশন টিচাররা যা যা প্রশ্ন বলেছে সেগুলো করে রাখো, কিন্তু এই 2টো প্রশ্ন অবশ্যই করে রাখবে। আর কমেন্টে অবশ্যই জানিও এই 2টো প্রশ্নের মধ্যে এই 2টো প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটা তোমাদের টেস্ট পরীক্ষাতে এসেছিল, স্কুলের টেস্ট পরীক্ষাতে। আর একটা বিষয়, তোমাদের আর কয়েকদিনের মধ্যে বা এই 15 বা 16 তারিখের মধ্যেই কিন্তু পর্ষদের টেস্ট পেপার বেরিয়ে যাবে। স্কুলে সংগ্রহ করে নাও এবং বাড়িতে প্র্যাকটিস করো। আর এবিডিএ টেস্ট পেপার কতটা প্র্যাকটিস করলে সেটাও কিন্তু কমেন্টে এসে জানিও। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্টে এসে জানিও। আশা করছি ভালো লেগেছে। বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলো না এবং লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে। ঠিক আছে, চলো আজকের মতো এটুকুই। আশা রাখছি ভিডিওটা খুবই ভালো লেগেছে এবং তোমরা বিষয়বস্তুটাও বুঝতে পেরেছো।